হাই ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে ইন্টারেস্টিং আরও একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে চলে এলাম। এই ড্রামাতে আমরা দেখব একজন ছাত্রীর সঙ্গে একজন টিচার চুক্তিতে বিয়ে করে 1 বছরের জন্য। তারপরে তারা একসঙ্গে থাকতে থাকতে কখন দুজনের ভিতরে প্রেম হয়ে যায় তা তারা নিজেরাও বুঝতে পারে না। আর পুরো ড্রামাটি আমি এই একটা ভিডিওটাই এক্সপ্লেন করব। ড্রামা শুরুতেই দেখি একটা কফি হাউস। সেখানে আমরা একটা মেয়েকে দেখি যে খুব হাসি খুশিভাবে কফির অর্ডার করছিল। হঠাৎ করেই সে কফিটি নিয়ে পড়ে যাচ্ছিল, তখন কেউ একজন তাকে ধরে ফেলে। এই লোকটির নাম মিস্টার জাং। তিনি একজন প্রফেসর। তিনি ওই মেয়েটিকে বলে, তোমার জন্য এখানে 5 মিনিট ওয়েট করছি, একটা কফির অর্ডার দিতে এতক্ষণ লাগে? তবে মেয়েটির মনে হয় যে লোকটি অনেক হ্যান্ডসাম এবং পারফেক্ট। আচ্ছা, তো বলে রাখি ওই মেয়েটির নাম ইয়নসু। এরপর আমরা মিস্টার জ্যাংকে দেখতে পাই, যিনি তার কলেজে এসেছিলেন পড়ানোর জন্য। সবার উদ্দেশ্য তিনি বলেন যে আমি মিস্টার জ্যাং এবং তোমাদের নতুন ম্যাথমেটিক্সের টিচার, তো আজকে থেকে তোমরা অন টাইম ক্লাসে আসবে। আর তখন ইয়নসু অর্থাৎ ওই মেয়েটি দেখে যে যার সঙ্গে তার ক্যাফেতে দেখা হয়েছিল সে আসলে তাদের টিচার। ইয়নসু ক্লাস বাদ দিয়ে ছবি আঁকছিল। তখন তার টিচার বলে, তুমি ক্লাস বাদ দিয়ে আমাকে আঁকছো, কিন্তু তাও ভুল এঁকেছো, কারণ আমার কোর্টে 2টা বাটন আছে আর তুমি এঁকেছো 3টা। এছাড়া তুমি ঘড়িটিও অন্য হাতে পরিয়ে দিয়েছো। এভাবে তাকে অপমান করে। পরদিন সকালে আমরা ইয়নসুর বোন ইয়নলানকে দেখতে পাই। ইয়নলান ইয়নসুকে ফোন দিয়ে বলে যে আমাদের বাবা মায়ের অ্যাক্সিডেন্টের যে কম্পেনসেশনের টাকাটা ছিল সেটা এখন ব্যাংকে আছে, তুমি টাকাটা তুলে অন্য কোথাও ইনভেস্টমেন্ট করতে পারো। তো ইয়নসু বলে, এগুলো তো আমি বুঝি না, আমি কিভাবে করব? তখন তার বোন বলে যে ব্যাংকের লোকজন তোমাকে বুঝিয়ে দেবে। তো সে ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে ঠিক করে একজন রিয়েল এস্টেট এজেন্টের কাছে দিয়ে সে একটা বাড়ি কিনবে। আর সে সেটাই করে, কিন্তু সে সকালবেলা খুব তাড়াহুড়ো করে ওই টাকাটা জমা দিতে চায় তার ভাইয়ের কাছে। এটা হলো তার কাজিন। তাকে সে দ্রুত টাকা জমা দিয়েই ফিরে আসে, কারণ আজকে তার গ্রাজুয়েশনের সমস্ত পেপার সাবমিট করার কথা ছিল। কিন্তু সে অল্প দেরি হয়ে যায়। সে খুব দ্রুত আসার তো চেষ্টা করে, কিন্তু তার গ্রাজুয়েশনের টিচার হিসেবে ওখানে ছিল মিস্টার জাং। তো প্রফেসর জাংয়ের হঠাৎ করে একটা কল আসে। কলটি রিসিভ করতে সে বাইরে আসে। তারপরে সে কাউকে একজনের বলে যে তিনি কি তাহলে বেশি দিন বাঁচবেন না। বোঝাই যাচ্ছিল যে সে ডক্টরের সঙ্গে কথা বলছিল। তাড়াহুড়ো করে তাকে ধাক্কা দিয়ে ভিতরে চলে আসে ইয়নসু। ইয়নসু এসেই তার সমস্ত কাজকর্ম শুরু করে দেয়, কিন্তু তখন মিস্টার জাং ফিরে এসে বলে, তুমি অলরেডি লেট হয়ে গিয়েছো। তখন ইয়নসু বলে, 5 মিনিট লেট তো কোনো ধরার ভিতরেই আসে না। তখন আবার প্রফেসর বলে যে তুমি 5 মিনিট 57 সেকেন্ড লেট করেছো, আর তার জন্য তাকে আর অ্যাকসেপ্ট করা হয় না। আর প্রফেসর জাংয়ের জন্য তার ওই গ্রাজুয়েশন ফেল হয়ে যায়। সে অনেক কষ্ট পেয়ে তার বন্ধু এবং বান্ধবীর মাঝখানে বসে কান্নাকাটি করতে থাকে, কারণ তার গ্রাজুয়েশন কমপ্লিট না হওয়ার কারণে সে কোনো চাকরিও করতে পারবে না। ইভেন তাকে এখান থেকে বেরো হয়ে যেতে হবে, হোস্টেলে থাকতে পারবে না। তখন সে বলে, যাই হোক আমার কাছে তো একটা বাড়ি আছে, তাই না? সে একটা বাড়ি কিনেছে। তো সে খুব ভাব দেখিয়ে তার সেই বাড়ির দিকে যেতে থাকে, যেটা সে সদ্য ক্রয় করেছে। তারপরে বাড়ির ভিতরে এসে দেখে এই বাড়ি তো অনেক সাজানো গোছানো, অনেক সুন্দর। তার খুবই ভালো লাগে, এতই ভালো লাগে যে সে নাচানাচি করতে থাকে এবং সে ফটো তুলতে থাকে, ভিডিও করতে থাকে। তখনই হঠাৎ করে সে প্রফেসর জাংকে তার সামনে দেখে ফেলে, যার মাত্র একটা তোয়ালে পরা ছিল। আর তার হাতে ফোন থাকায় প্রফেসর জাংয়ের ছবি ওই ফোনে উঠে যায়। আর জাং তার দিকে হাত তুলে বলে, তুমি আমার ছবি তুলবে না, এক্ষুনি ডিলিট করো বলে তাকে ধরে ফেলে। কিন্তু প্রফেসর জাংকে এখানে দেখে সে বেশ অবাক হয়েছিল। কোনো মতে সে প্রফেসর জাংয়ের কাছ থেকে বের তো হয়ে আসে, কিন্তু প্রফেসর জাংয়ের পরা তোয়ালে পুরোটাই খুলে পড়ে। এরপরে বুঝতে পারে না ইয়নসু কোথায় যাবে। সে চলেই যাচ্ছিল, কিন্তু আবার বলে যে এটা তো আমার বাড়ি, আপনি আমার বাড়িতে কি করছেন? প্রফেসর জাং এবার জামা টামা পরে রেডি হয়ে এসে বলে যে তোমার বাড়ি এটা কিভাবে হয়, এটা আমার অ্যাপার্টমেন্ট। তখন তার কাছে যত ডকুমেন্টস আছে সেই সব কিছুই ইয়নসু প্রফেসর জাংকে দেখায় আর বলে, আমার কাজিনের কাছ থেকে আমি এটা ক্রয় করেছি। তখন প্রফেসর জাং বলে যে তোমার এগুলো ডুপ্লিকেট, এবার তুমি খোলো তো, তোমার কাছে যে চাবি আসে সেটা দিয়ে এই দরজা। তখন সে এই দরজা আর খুলতে পারে না। তখন প্রফেসর জাং থেকে বুঝিয়ে দেয়, তোমার কাজিন তোমাকে ধোকা দিয়েছে, সে কোনো রিয়েল এস্টেট এজেন্ট নয়। আর এখন তো মাথায় আকাশ ভেঙে পড়ে ইয়নসুর, কারণ এটা ছাড়া তার থাকার মতো আর কোনো জায়গাও নেই। তাকে প্রফেসর জাং বের করে দেয়। আবার সে পুলিশেও খবর দিতে পারবে না, কারণ তার কাজিনের বাবা মা অনেক অসুস্থ। ছোটবেলা থেকে তারাই কেউ অনেক হেল্পও করেছে, আবার সে তার বোনকেও এই কথা জানাতে পারবে না। এখন তো সে বিপদে পড়ে তার বান্ধবীর কাছে আসে, যার নাম জি। জি বলে, তাহলে তুমি এখন কি করবে? ঠিক আছে, তুমি আমার কাছে থাকো যতক্ষণ তুমি একটা থাকার বাসা না পাও।
এদিকে আমরা মিস্টার জাং এর দাদুকে দেখতে পাই। আসলে এই লোক ক্যান্সারে আক্রান্ত, আর তার জন্য সে ফোনে সেদিন কথা বলছিল। তার খুব মন খারাপ থাকে কারণ তার দাদু ক্যান্সারে আক্রান্ত। এদিকে ইয়নসোর তো থাকার কোনো জায়গা থাকে না, কারণ তাকে কলেজ হোস্টেল থেকেও বের করে দেওয়া হয়েছে। সে তার বান্ধবীর কাছে এসে থাকতে শুরু করে। তো তারা বেশ ভালোই তো থাকছিল, কিন্তু তার তো অনিশ্চিত ভবিষ্যৎ। তো তার বান্ধবীর ওখানে তার টিচার এসে বলে যে তুমি এই রুমে তো কাউকে থাকতে দিতে পারো না। অর্থাৎ তার বান্ধবীরই সমস্যা হচ্ছিল যদি ইয়নসু এখানে থাকে। তো ইয়নসু বুঝতে পারে তার জন্য তার বান্ধবী কেন সমস্যায় পড়বে। তাই সে তার বান্ধবীকে বলে যে আমি এখান থেকে চলে যাব, কোনো ব্যাপার নয়। তারপরে সে তার বন্ধু লিনোকে বলে যে তুমি তোমার যে হসপিটাল সেখানে আমাকে একটু থাকতে দাও। এবং লিনোই বলে যে আচ্ছা, আমার যে হাসপাতাল সেখানে তুমি থাকতে পারবে যতদিন তুমি না একটা থাকার জায়গা খুঁজে পাও। তো সেখানেই সে আসছিল তার লাগেজ নিয়ে। দূর থেকে সে দেখতে পায় একজন বৃদ্ধ কোথাও একটা কিছুর নিচে আটকে পড়ে গিয়েছে। সে বৃদ্ধকে টেনে তোলে এবং তার সঙ্গে গল্প করতে থাকে। কথায় কথায় বৃদ্ধ বলে ফেলে যে তার এই দুনিয়াতে শুধু নাতি বলতে আর কেউ নেই, এবং সে চায় যে তার জন্য একটা সংসার হোক, কারণ তার নাতি খুবই পারফেক্ট এবং কাউকে পছন্দই করতে পারে না। আর আমরা দেখতে পাই এই দাদু আসলে মিস্টার জাংয়েরই দাদু ছিল। মিস্টার জাং তার দাদুকে রিকোয়েস্ট করে অপারেশন করার জন্য, কিন্তু তার দাদু কোনোভাবে অপারেশন করতে চায় না। তিনি বলেন আমি চাই তুমি একটা মেয়েকে বিয়ে করে অন্তত সুখী হও। আর তার কাছে শোনে যে তার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। তো দাদুকে এখন মিথ্যা বলে মিস্টার জাং। সে বলে যে তার গার্লফ্রেন্ড আছে এবং সে সুখী। তার দাদু বলে তুমি আমাকে তাকে দেখাবে। প্রফেসর জাং তাকে কথা দেয় তার সার্জারির আগেই তাকে দেখাবে। আর এখন সে মেয়ে কোথায় খুঁজে পাবে। হাসপাতালে সে হঠাৎ ইউনসোকে দেখতে পায় আর বলে তুমি আমাকে একটা হেল্প করবে। ইউনসো কিছু না ভেবেই বলে হ্যাঁ। তারপরে তাকে টেনে তার দাদুর কাছে নিয়ে চলে আসে আর বলে যে সে তার গার্লফ্রেন্ড। তো দেখা যায় যে এই বৃদ্ধকেই তো সে তখন বাঁচিয়েছিল, এবং এই বৃদ্ধকে দেখে তার মায়া লাগে। আর তার এটাও বলে যে এই পৃথিবীতে ওই দাদুর তার নাতি ছাড়া কেউই নেই। তাই সেও হাসতে হাসতে বলে আমি তার গার্লফ্রেন্ড এবং আমরা খুবই ভালো আছি। আর দেখা যায় তার দাদু খুবই খুশি হয়ে এবার অপারেশন করাতে রাজি হয়ে যায়। তার দাদুর অপারেশন হয়ে যায় এবং এটা সাকসেসও হয়ে যায়। অর্থাৎ তার দাদুর বাচ্চার আয়ু আরও বেড়ে গেল। আর এই হাসপাতাল থেকে আজকে লাগেজ নিয়ে চলে যাচ্ছিল ইয়নসু। তখন ইয়নসুকে প্রফেসর জাং বলে তুমি আমাকে অনেক হেল্প করেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তবে তুমি যতদিন না একটা বাড়ি পাচ্ছ তুমি আমার অ্যাপার্টমেন্টেই থাকতে পারো। ইয়নসু তো এতে খুবই খুশি হয়ে যায়। প্রফেসর জাং থেকে পাসওয়ার্ডও দিয়ে দেয়। সে এসে দেখে প্রফেসর জাংয়ের সমস্ত জিনিস খুবই গোছানো, আর সে আসলে অগোছালো একটা মেয়ে। প্রফেসর জাং যতটা পারফেক্ট সে ততটাই ক্যাজুয়াল। সে সমস্ত ঘর ঘুরে দেখতে থাকে। সে দেখতে থাকে একটা ছেলের আর কেউ না থাকা সত্ত্বেও সে ঘরটাকে কত ক্লিন এবং সুন্দর করে রেখেছে। তাছাড়া এই বাড়িতে তার কত ডিগ্রি এবং কত বই আছে। তারপরে হঠাৎ করেই প্রফেসর জাংয়ের নামে একটা পার্সেল আসে। এই পার্সেলটা অনেক ভারী ছিল, আর এটার ভিতরে দেখা যায় প্রফেসর জাংয়ের ছোটবেলার অনেক ছবি। সেই ছবিগুলো সব সুন্দর করে গুছিয়ে রাখে ইয়নসু। তারপরে ও স্কেচ করতে করতে ঘুমিয়ে যায়। প্রফেসর জাং যখন ফিরে আসে তখন দেখে তার জুতা রাখার জায়গায় ইয়নসু তার নিজের জুতা রেখে দিয়েছে। সে বুঝতে পারে ইয়নসু এখানে এসেছে। তারপরে এসে দেখে যে ইয়নসু অলরেডি ঘুমিয়ে পড়েছে। প্রফেসর জাং এবার একটু একটু করে চারিদিকে ঘুরতে থাকে আর দেখতে থাকে ইয়নসু একটা স্কেচ করছিল। তারপরে রুমের ভিতরে দেখে যে তার জন্য খুব সুন্দর করে ইয়নসু অনেকগুলো ছবি সাজিয়ে রেখেছে। এতে প্রফেসর জাংয়ের খুবই ভালো লাগে। তারপরে সে ইয়নসুর গায়ের উপর একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসে দেয়, কারণ সে ঘুমাচ্ছিল হাওয়া করে। এরপরে প্রফেসর জাং দেখে যে ইয়নসু ঘুমের ভিতরেই কিসব বকবক করছে। প্রফেসর জাং এটা শোনার জন্য ইয়নসু কি বলছে তার দিকে কান পাতে। তখন তার গালে একটা ললিপপ ছিল, কিন্তু তাড়াহুড়োয় তার ওই ললিপপ ইয়নসুর হাইয়ের ভিতরে ঢুকে যায়। এখন তো প্রফেসর জাং খুব বিপদে পড়ে যায়। সে কিভাবে ওটা বের করবে। সে খুব সতর্কভাবে তার ওই ললিপপটা বের করার চেষ্টা করে। সে তো বের তো করে ফেলে, কিন্তু হঠাৎ ইয়নসুর ঘুম ভেঙে যায় আর সে ধাক্কা দিয়ে দেয় প্রফেসর জাংকে। এতে তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। সে বলে আপনি ফিরে এসেছেন, কিন্তু তখন প্রফেসর জাং আর কি বলবে। এরপরে তারা রুমের কিছু জিনিস ভাগ করতে থাকে, যে এক পাশ তোমার এক পাশ আমার। তাছাড়া নিজেদের ভিতরেও তারা অনেক এগ্রিমেন্টে আসে। এরপরে ইয়নসু তাকে বলে যেহেতু আপনি আমাকে থাকতে দিচ্ছেন তো ঘরের সমস্ত কাজ আমি করব, রান্নাও আমি করব। পরদিন সকালে দেখি যে ইয়নসু খুব উল্টোপাল্টা হয়ে তখনও ঘুমাচ্ছে। ওদিকে প্রফেসর জাংয়ের ঘুম ভেঙে গিয়েছিল। সে অলরেডি সব কিছু ঠিকঠাক করে এখন খাওয়ার জন্য ওয়েট করছিল, আর অনেক বেলাও হয়ে গিয়েছিল। ইয়নসু তখন ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে খাবার বানাতে যেয়ে সব পুড়িয়ে ফেলে। তখন প্রফেসর জাং দেখে যে একে দিয়ে আসলেই সম্ভব নয়। তখন সে নিচে উঠে খুব পারফেক্টভাবে তাদের দুজনের জন্যই ব্রেকফাস্ট তৈরি করে ফেলে।
এরপরে সে সোজা ইউনিভার্সিটিতে আসে, তারপরে খবর পেয়ে হাসপাতালে চলে আসে। ততক্ষণে হাসপাতালে তার দাদুর কাছে ইয়নসু চলে এসেছিল। ইয়নসুকে এখানে দেখে তার দাদু খুবই খুশি হয়েছিল। প্রফেসর জাংকে তার দাদু বলে, তুমি এবার বিয়েটা করে নাও, আমি জানি না আমি কতদিন বাঁচবো। কিন্তু এটার জন্য তো প্রফেসর জাং হাও হয়ে পড়ে, বিয়ে? সে তো এই ব্যাপারে একদমই প্রস্তুত নয়। তো তার দাদু ইয়নসু যখন আসে তখন তাকে বলে, তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে? তো কোনো কিছু না শুনে ইয়নসু বলে হ্যাঁ। আর তারপরে দেখা যায় ওই রিকোয়েস্টটা ছিল যে তাদের বিয়ে করতে বলছে তার দাদু। তো এখন ইয়নসু বলে যে এটা আমি কি করে ফেললাম, আমি তো কিছু না জেনে হ্যাঁ করে দিয়েছি। তো সে ঠিক করে যে তার দাদুকে বলে দিবে যে আসলে তাদের ভিতরে রিয়েল কোনো সম্পর্ক নেই। কিন্তু তার দাদু অলরেডি অনেক সাজগোজ শুরু করে দিয়েছে, তাই সে দাদুকে আর সত্যটা বলতে পারে না। ওদিকে প্রফেসর জাং তার দাদুকে অনেক বোঝাতে থাকে তারা দুজন আসলে প্রেম করলেও তাদের ভিতরে পারফেক্ট কোনো ম্যাচ নেই। কিন্তু তার দাদু তো বুঝতেই চায় না। সে ম্যাথমেটিকের অনেক টার্ম দিয়েও বোঝানোর চেষ্টা করে। তার দাদু বলে, জীবন তো কোনো ম্যাথমেটিকের টার্ম নয়, তাই না? আমি চাই তুমি ওকেই বিয়ে করবে। আর তাছাড়া তুমি তোমার চোখ দিয়ে ওর ভিতরেও কিছু পারফেকশন খোঁজার চেষ্টা করো, দেখবে ইয়নসুও তোমার চোখে অনেক পারফেক্ট হয়ে যাবে। তো প্রফেসর জাং তার দাদুকে আর কোনো কড়া কথা বলতেই পারে না। এখন দেখা যায় যে তারা দুজন কিছু মার্কেট করার জন্য তার দাদুর জন্য কিছু কেনার জন্য মার্কেটে এসেছিল। তখন প্রফেসর জাং অনেক কনফিউজড হয়ে যায় সে কোনটা রেখে কোনটা কিনবে। তখন খুব সহজেই আমরা দেখতে পাই ইয়নসু শুধু জিনিস দেখে কিনে ফেলছিল এবং এতে তার কোনো কনফিউশন হচ্ছিল না। কোন তোয়ালে কিনবে এটা প্রফেসর জাং অনেকক্ষণ ভাবতে থাকে। ইয়নসু দুটো তোয়ালে নিজের মুখে ধরে বলে যেটা কমফোর্ট সেটাই আমরা কিনবো। তো এভাবেই সে ওই জিনিসও কিনে ফেলে। তাছাড়া জুতা কেনার ক্ষেত্রে দেখা যায় যে যেটা সুন্দর এবং কমফোর্টেবল সেটাই সে কিনে নেয়। তো এখন প্রফেসর জাং বুঝতে পারে যে ইয়নসুও অনেক দিক থেকেই অনেক পারফেক্ট, সে শুধু কখনো দেখতেই পায়নি। তো সে ইয়নসুকে বলে বিয়ের ব্যাপারে, কিন্তু ইয়নসু বিয়েতে তো প্রথমে রাজিই হয় না। এভাবে 1 বছরের জন্য বিয়ে, এবং তাছাড়া প্রফেসর জাং থেকে এটাও বলে বিয়ের শেষে এই অ্যাপার্টমেন্ট তুমি পেয়ে যাবে। তো এটার জন্য সে বিয়ে করতে চাচ্ছিল না, কারণ এমনিতেই তার জীবনে সমস্যার শেষ ছিল না, তাতে আরও যদি সমস্যার সে সৃষ্টি করে ফেলে তার জন্য। সে এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন ইয়নলান তার বোনের কাছে আসে। ইয়নসু তো তার বোনকে বলেইনি যে সে আসলে তার কাজিনের কাছ থেকে চিটিংয়ের শিকার হয়েছে। তাই সে প্রফেসর জাংকে বলে যে আপনি প্লিজ আমার বয়ফ্রেন্ডের অভিনয় করুন, আর আমরা যেন এখানে একসঙ্গে থাকি এটা আমার দিদিকে বোঝাতে পারি। তারপরে তারা তাদের কোথায় কিভাবে দেখা হলো এই সমস্ত কথা বলতে শুরু করে। ইয়নলান তো অবাক হয়ে গিয়েছিল, তার ক্যাজুয়াল বোনকে এত পারফেক্ট একটা মানুষ ভালোবাসে এটা সে ভাবতেই পারেনি। তারপরে সে বলে যে তুমি আমার সঙ্গে ঘুমাতে পারবে না, তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে যে এসো। তারপরে দেখা যায় সে তার বয়ফ্রেন্ড অর্থাৎ প্রফেসর জাংয়ের রুমে আসার বলে যে আসলে আমার কিছুই করার নেই, কিন্তু যেহেতু আমরা বলেছি আমাদের সম্পর্ক, তো দিদি আমাকে এই রুমেই পাঠিয়ে দিল। আর তারা শেয়ার করে ওখানে ঘুমিয়ে পড়ে ওই দিন। পরদিন সকালবেলা তার দিদি চলে যায়। তারপরে তার মাথায় হাত দিয়ে প্রফেসর জাং বলে যে তুমি আসলেই ভালো একটা মেয়ে, এবং তারা দুজনে এখন বিয়েতে রাজিও হয়ে যায়। তবে তার বোনকে বোঝাবে কি করে, তার বোন এই মুহূর্তে এই বিয়ে মানতেই চাইবে না। কিন্তু ইয়নসু বলে যে ঠিক আছে, সে তার বোনকে রাজি করানোর চেষ্টা করবে। এরই মধ্যে প্রফেসর জাং কিছু কাজ করে, আর তা হলো যেহেতু তারা চুক্তিতে বিয়ে করছে তাই তাদের চুক্তিনামা থাকবে, আর তারা একে অন্যকে টাচও করবে না। যদি কেউ কাউকে টাচ করে তার জন্য তারা ফাইনও দিবে, আর এতে সাইনও করে দেয় দুজনেই। এরপরে ইয়নলানকে বোঝাতে ইয়নসু যায়, আর তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে মিস্টার পারফেক্ট অর্থাৎ প্রফেসর জাং খুব ভালো মানুষ, আমি তাকে বিয়ে করলে ভালো থাকবো। এরপরে দেখা যায় তার বোন মেনে যায়। এদিকে প্রফেসর জাং একবার ভুল করে ইয়নসুকে টাচ করে ফেলেছিল, তার জন্য সে ফাইনও দেয়। এতে বারবার ইয়নসু বলে এগুলোর কোনো দরকার নেই। পরের দৃশ্যে দেখি যে যেহেতু তারা বিয়ে করবে, কিন্তু এটা তো একটা ফেক ম্যারেজ, তার জন্য তারা আগে থেকে রিহার্সাল করতে থাকে যে কিভাবে তারা রেড কার্পেট দিয়ে হেঁটে যাবে, কিভাবে তারা একে অপরকে রিং পরাবে, এবং কিভাবে তারা একে অপরকে কিস করবে। তো ম্যাথমেটিকের টার্ম দিয়ে এই সব কিছু বোঝাতে থাকে ইয়নসুকে প্রফেসর জাং। কিন্তু হঠাৎ করে তাদের বিয়ের ওই চুক্তিনামা দেখে ফেলে ইয়নলান। এবার তো খুবই রেগে যায়, তার বোনকে বলে আমি কখনোই তোমাকে ওকে বিয়ে করতে দিব না, দরকার হয় তুমি আমার অ্যাপার্টমেন্টে এসে থাকো। কিন্তু এখন তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল ইয়নসু, কারণ একদিকে সে বিয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল, অন্যদিকে দাদুর কথাও তার অনেক মনে পড়ছিল। কিন্তু তার বোন তো রাজি নয়, সে এখন কি করবে? তাই সে যেখানে বিয়ে করতে চেয়েছিল সেই চার্চে সে ভাবতে থাকে, আর তাকে কোথাও খুঁজে না পেয়ে তার বোন এবং প্রফেসর জাং খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। তাদেরকে সে বলে আমি তো পালিয়ে আসিনি, আমি এখানে একটু আনমনে ভাবতে এসেছিলাম। তার উপরে ইয়নসু আবার মনে মনে প্রফেসর জাংকে পছন্দ করতেও শুরু করেছিল। কোথাও একটা প্রফেসর জাংয়েরও মনে হচ্ছিল যে সামনে বিয়ে হবে, সেও একটু স্বপ্ন দেখতে শুরু করেছিল।
কিন্তু হঠাৎ করে বিয়ে হবে কি না হবে এটার জন্য তারা খুব চিন্তিত হয়ে পড়ে। প্রফেসর জাং তাকে বলে, বিয়ের আগ পর্যন্ত আমি তোমাকে সময় দিলাম, তুমি যদি বিয়ে করতে চাও তবে অবশ্যই আমি রাজি আছি। তারপরে দেখা যায় যে ইয়নসু বিয়ে করতে রাজি হয়ে যায় এবং ইয়নসুর দিদিও তাকে মেনে নিয়েছিল। আর বিয়ের সাজে ইয়নসুকে দেখে তো একদম চোখই সরাতে পারে না প্রফেসর জাং। বউ সাজে ইয়নসুকে খুবই সুন্দর লাগছিল। তো এখানে দেখা যায় ইয়নলানও চলে এসেছিল। ইয়নলান বলে, আমার বাবা বলে গিয়েছিল সবসময় যেন আমি তোমার সঙ্গে থাকি, এমনকি তোমার বিয়ের দিনেও। আর ইয়নলান প্রফেসর জাংকে এটাও বলে তার বোনকে কখনো কষ্ট না দিতে, যতদিন তারা একসঙ্গে থাকে তারা যেন সুন্দর থাকে। আর এই বিয়েতে আমরা প্রফেসর জাংয়ের একটা বন্ধুকে দেখতে পাই যার নাম লু ওই। সে আবার মনে মনে পছন্দ করতো ইয়নলানকে। অবশেষে তাদের বিয়ের সেই ক্ষণ চলে আসে। সবার সামনে তারা এবার আস্তে আস্তে হাঁটতে শুরু করে। সবাই তো বেশ খুশিই হয়েছিল, যদিও এখানে তার বন্ধু বান্ধব এবং কেউ কেউ জানতো তাদের এটা কন্ট্রাক্টের ম্যারেজ। তারা একে অন্যের সমস্ত সুখ দুঃখের ভাগিদার হয়ে তারা একে অন্যকে কবুল করে নেয়। এরপরে তারা দুজন দুজনকে রিংও পরিয়ে দেয়। কিন্তু যখন তাদের কিস করার পালা আসে তখন তারা তো দেখাতে চেয়েছিল যে তারা কিস করবে না, কিন্তু সবাই ভাববে তারা কিস করছে। তবে সেখানে কোনো কিছু না ভেবেই ইয়নসু কিস করে দেয় প্রফেসর জাংকে। আর কিছুক্ষণ পরে সে দেখে যে সবাই তাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার দাদু খুবই খুশি হয়েছিল। এরপরে তারা অনেকগুলো ফ্যামিলি ফটোও তোলে। কিন্তু প্রফেসর জাংয়ের মাথায় সবসময় ছিল যে তারা তো ফেক বিয়ে করছে, তবে কিসটা কেন ফেক নয়। প্রফেসর জাংয়ের মাথায় অনেক কিছুই ঘুরছিল। সে যখনই ইয়নসুকে দেখছিল তখনই তার ওই কথা মনে পড়ছিল। তারপরে দুজনেই বাসায় চলে আসে। অনেকক্ষণ তারা দুজন চুপচাপ বসে থাকে, চারদিক নিস্তব্ধ নীরব। তখন প্রফেসর জাং বলে, আমি শাওয়ার নিয়ে আসি। এটা বলে সে চলে যায়। ইয়নসুও ভাবতে থাকে যে একটু আগে কি হয়ে গেল। এরপরে প্রফেসর জাং যখন চলে এসে ইয়নসুকে ডাকতে থাকে, ইয়নসু তখনও বিভোর হয়েছিল। তারপরে ইয়নসুকে তার রুমে নিয়ে যায় প্রফেসর জাং আর বলে, তোমার সঙ্গে আমি ওই কিসটার সম্পর্কে কথা বলতে চাই। আর বলে, তোমার ওই কিসের জন্য আমাদের বিয়েটা আরও পারফেক্ট মনে হয়েছে। আমার দাদু ভাবতেই পারবে না আমাদের এটা কন্ট্রাক্টের ম্যারেজ, তো এর জন্য আমি তোমাকে রেওয়ার্ড দিতে চাই। তখন ইয়নসু বলে, প্রফেসর জাং আপনি কিভাবে আমাকে রিপে করতে চান? তখন প্রফেসর জাং তাকে বলে যে ঠিক আছে, তবে তুমি একটু শান্ত হও, তুমি শান্ত হলেই ভালো পারফর্ম করতে পারবে। তারপরে সে একটা বালিশ তুলে নেয় আর বলে যে এই বালিশটা তোমার কোমরের নিচে দিলে তুমি আরাম পাবে। এদিকে ইয়নসু ভাবছিল প্রফেসর জাং থেকে কিভাবে না কিভাবে রিপে করে। তখন সে প্রফেসর জাংকে বলে, ঠিক আছে আমি এখনও রেডি নই, আপনাকে আমাকে রিপে করতে হবে না। কিন্তু প্রফেসর জাং বলে, তুমি যদি শুরু না করো তুমি কখনোই রেডি হবে না। এরপরে প্রফেসর জাং তাকে টেবিল চেয়ারে বসিয়ে দেয় আর বলে যে এর জন্য আমি তোমাকে একটা ম্যাথের কোশ্চেন দিয়েছি, তুমি 1.5 ঘন্টার ভিতর এই কোশ্চেনটা শেষ করে ফেলবে। আর এর জন্য তো মোটেও প্রস্তুত ছিল না ইয়নসু যে তাকে এই রাত্রে এরকম অঙ্ক করতে হবে। পরের দিন থেকে শুরু হয় তাদের ম্যারিড লাইফ। ইয়নসুকে নিয়ে প্রফেসর জাং একটা লাইব্রেরিতে এসেছিল তাকে কিছু বই কিনে দেওয়ার জন্য। ইয়নসু বেচারি যে পড়াশোনাতে একদম উদাসীন ছিল, টিচারকে বিয়ে করার পরে সে যে এত বড় ফাঁদে পড়ে যাবে সে বুঝতেও পারেনি। তো এখন টিচারের উপর তো কিছু বলাও চায় না, আর তাছাড়া তাদের সম্পর্কটা এখনও ফর্মালিই আছে। তো টিচার যেটাই বলে সে সেটাই শুনতে থাকে। তবে সে মনে মনে প্রফেসর জাংকে কিন্তু খুবই পছন্দ করে ফেলেছে, আর তাই সে তার সামনে লজ্জাও পাচ্ছিল। তবে প্রফেসর জাং তাকে একদম ইজি হয়ে থাকতে বলে আর বলে নর্মালি তারা যেভাবে থাকতো ওভাবেই থাকবে। পরদিন ইয়নসু যখন ইউনিভার্সিটিতে যায় তখন প্রফেসর জাংয়ের ক্লাসে সে হাঁ করে তার দিকেই তাকিয়ে থাকে আর সমস্ত কথা সে ভাবতে থাকে। মানে মনে মনে তার একটু অন্যরকম ফিলিংস এখন হচ্ছিল, যেহেতু তার সদ্য বিয়ে হয়েছে, তার উপর সে প্রফেসর জাংকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। এসবের জন্য তার একটু অন্যরকম হচ্ছিল। কিন্তু প্রফেসর জাং তাকে বলে যে তুমি এখন থেকে আমার ক্লাসে আর যাবে না, যদি তোমার বুঝতে কিছু সমস্যা হয় তুমি বাসায় আমার কাছ থেকে শুনে নিবে। আমি চাই না আমাদের সম্পর্কের কথা বেশি কেউ জানুক, কারণ যদি জানে তবে পরবর্তীতে তোমার লাইফের উপরে এফেক্ট পড়বে যখন তুমি অন্য সম্পর্কে কিংবা বিয়ে করবে। আর আমি চাই না 1 বছর পরে এই ঝামেলাটা হোক। তো এটা সে তার বন্ধু বান্ধবীদের এসে বলতে শুরু করে। তার বন্ধু বান্ধবীরা বলে, আমার মনে হয় তুমি তাকে পছন্দ করতে শুরু করে দিয়েছো, তো তুমি এখন প্রফেসর জাংকে বোঝানোর চেষ্টা করো যে তুমি প্রফেসর জাংকে পছন্দ করো। তো সে প্রফেসর জাংয়ের জন্য একটা সারপ্রাইজ নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটা টিচারের সঙ্গে ধাক্কা খেয়ে সেটা পড়ে যায়। টিচার সেন দেখে যে সেখানে তাদের দুজনের বিয়ের ছবি আছে। টিচার সেন জেনে যায় তারা দুজনে বিবাহিত। আর ঠিক তখনই সেখানে প্রফেসর জাং চলে আসে, কিন্তু টিচার সেন অনেক ভালো হয়, সে কোনো কিছু না বোঝার ভান করে ওখান থেকে উঠে চলে যায়। প্রফেসর জাং এবার ইয়নসুর উপরে তো খুবই রেগেছিল, কারণ সে আগেই সতর্ক করে দিয়েছে তাদের সম্পর্কটা বাহিরের কেউ বেশি যেন না জানে।
তো এখন ইয়নসু প্রফেসর জাংকে বলে, আপনি এটা নিয়ে কেন ভাবছেন? আপনি কি আমাকে নিজের ওয়াইফ হিসেবে পরিচয় দিতে লজ্জা পাচ্ছেন? আমি বুঝতে পেরেছি আমি অতটা পারফেক্ট নই, কিংবা আপনার জন্য একদমই পারফেক্ট নই, কিন্তু আমার সুদূর ভবিষ্যতের কথা আপনাকে ভাবতে হবে না। আসলে সে তো প্রফেসর জাংয়ের সঙ্গেই সংসার করার স্বপ্ন দেখছিল, এজন্য তার মনে মনে অনেক কষ্টও লাগছিল। আর তাই পরদিন ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে ইয়নসু চলে আসে। সে একটা কোম্পানিতে জব পায়, সেখানে তার জবের জন্য সে ওখানে থাকাও শুরু করে। এদিকে কিন্তু তাকে মনে মনে মিস করছিল প্রফেসর জাং। সে যখনই ঘরে ঢুকছিল, বের হচ্ছিল, তখনই সে ইয়নসুকে ডেকে উঠেছিল। এমনকি সে সকালে ব্রেকফাস্টও দুজনের জন্যই তৈরি করেছিল। এদিকে ইয়নসু একটা সেলসম্যানের কাজ পায়, যেখানে সে বিয়ার সেল করছিল। তখনই সে দেখতে পায় তার বোন ওই দোকানেই এসেছে। সে বোনের হাত থেকে লুকানোর জন্য একটা জায়গায় বসে পড়ে। তখনই ওর সামনে প্রফেসর জাং চলে আসে। সে প্রফেসর জাংকে বলে, আপনি এখানে? প্রফেসর জাং তাকে বলে, আমি তোমাকে কিছু কোশ্চেন দিতে এসেছিলাম। তবে তার বোনের হাত থেকে বাঁচানোর জন্য তারা বলে তারা দুজন এখানে শপিং করতে এসেছিল। তার বোন বলে, কিন্তু তুমি কেমন উদ্ভট ড্রেস পরেছো। তো ইয়নসু শুধু ওখান থেকে হেসে চলে যায়। পরদিন দেখি একটা লোক ইয়নসুর সঙ্গে খারাপ ব্যবহার করছিল। তখন লয়ার মেং নামের একজন লোকে সেই ইয়নসুকে বাঁচায় আর বলে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য, কারণ ইয়নসুকে দেখে তার খুবই ভালো লেগে গিয়েছিল। আর সে নতুন একটা জব পেয়ে তার প্রফেসর জাংকে ফোন দিয়ে এই কথাটি জানায়। প্রফেসর জাংও খুব খুশি হয়েছিল। আসলে এই জবটি প্রফেসর জাং তাকে পাইয়ে দিয়েছিল। মানে লয়ার মেং আসলে প্রফেসর জাংয়েরই ফ্রেন্ড। তারা একসঙ্গে অ্যাব্রোডে পড়াশোনা করত, আর তারা যে চুক্তিতে বিয়ে করেছে এই সবটা সে জানে। আর এখন তাই পুনরায় ওই অ্যাপার্টমেন্টে ফিরে এসেছিল ইয়নসু। ইয়নসু যখন ফিরে আসে তখন তাকে দেখে প্রফেসর জাং খুবই খুশি হয়। লয়ার মেং এখন ইয়নসুকে বোঝানোর জন্য তাকে কিছু বই দেয় আর বলে এগুলো পড়তে, যাতে সে সব কিছু বুঝতে পারে। ইয়নসু সারাদিন ওই বইগুলোই পড়তে থাকে। এখন তার কোনো দিকে আর মন কান ছিল না, কিন্তু এতে খারাপ লাগতে থাকে প্রফেসর জাংয়ের। সে যতবার ইয়নসুর সঙ্গে কথা বলতে আসছিল ততবারই ইয়নসু বলে যে সে এখন বিজি আছে। এমনকি তার দেওয়া একটা ড্রেস পরে এসেও সে যখন দাঁড়ায় তখনও ইয়নসু প্রথমে খেয়াল করে না, পরে বলে এটা তো আমি আপনাকে গিফট করেছিলাম। যাই হোক, আপনাকে এটা পরে খুব ভালো লাগছে। কিন্তু তবুও সে পড়াশোনায় বিজি ছিল। তাই প্রফেসর জাং লয়ার মেংয়ের সামনে যেয়ে বলে, তুমি কি এমন তাকে কাজ দিচ্ছ যে আমাদের নর্মাল লাইফও হ্যাম্পার হচ্ছে। তাই তাকে এত বেশি কাজ দিবে না যাতে আমাদের প্রাইভেট লাইফেও এমন সমস্যার সৃষ্টি হয়। ঠিক তখনই সেখানে ইয়নসু চলে আসে, আর সে লুকানোর জন্য তার টেবিলের নিচেই লুকিয়ে পড়ে। তারপর দিন দেখা যায় ইয়নসু পায়ে অনেক আঘাত পায়, আর প্রফেসর জাং তার অনেক টেক কেয়ার করতে থাকে। এমনকি ইয়নসুকে সে কাজেও যেতে দেয় না, বাড়িতে বসে সে কাজ করতে থাকে। তবে বাড়িতে বসে কাজ করে সে তার প্রথম কেস জিতে গিয়েছিল, আর তার জন্য তার উদ্দেশ্যে আজকে লয়ার মেং একটা পার্টি থ্রো করেছিল। সেখানে যখন সে প্রফেসর জাংকে নিয়ে যায়, সে পরিচয় করিয়ে দেয় তার কাজিন হিসাবে। আসলে লয়ার মেংও মনে মনে পছন্দ করতে শুরু করে দিয়েছিল ইয়নসুকে, তার জন্যই সে এই পার্টি থ্রো করেছে, না হলে সে এমনটা করতো না। তারপরে আমরা দেখি প্রফেসর জাং এবং লয়ার মেং এখন মুখোমুখি। লয়ার মেং তাকে বলে যে তুমি শুরু থেকেই আমার প্রতিদ্বন্দ্বী ছিলে। স্কুলে যখন পড়তাম তখন তুমি ফার্স্ট বয় ছিলে, কিন্তু আমি তোমাকে কখনো হারাতে পারিনি। তবে এবার আমি তোমার সঙ্গে ফাইট করতে চাই। আমি ইয়নসুকে ভালোবাসি, তাই আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমার কাছ থেকে ওকে নিয়ে নেব। কিন্তু এতে খুবই রেগে যায় প্রফেসর জাং আর বলে সে আমার লিগ্যাল ওয়াইফ, তুমি আমার কাছ থেকে তাকে নিয়ে নিতে পারো না। কিন্তু তাকে প্রফেসর মেং বলে তোমার লিগ্যাল ওয়াইফ হলেও তোমরা মাত্র 1 বছরের চুক্তিতে বিয়ে করেছো, যেটা একটা ক্রেজি থিং। এটা বলে তারা একে অপরকে চ্যালেঞ্জ করতে থাকে। ঠিক তখনই ওখানে চলে আসে ইয়নসু। তাদের দুজনকে ওভাবে দেখেই সে আবার চলেও যায়। পরদিন ইয়নসু যখন অফিসে যাচ্ছিল, প্রফেসর জাং তাকে বলে ইয়নসু চলো আমি তোমাকে পৌঁছে দিই। তো তারা যখন যাচ্ছিল তখন জ্যামে পড়ে যায়, এবং এটা একটা লম্বা জ্যাম ছিল, আর এখন তাকে দ্রুত অফিসেও যেতে হবে। সেই রাস্তা দিয়ে লয়ার মেং যাচ্ছিল আর বলে যে যেহেতু এই জ্যাম কাটতে অনেক সময় লাগবে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তখনই প্রফেসর জাং একটা গাড়িতে ধাক্কা দিয়ে দেয়, আর গাড়ি থেকে বের হয়ে এসে বলে যে লয়ার মেং আপনি তো একজন লয়ার, প্লিজ আমার কেসটা আপনি দেখে দিন, আর আমি ওদিকে আমার স্ত্রীকে অর্থাৎ ইয়নসুকে দ্রুত অফিসে পৌঁছে দিই, না হলে ওর দেরি হয়ে যাবে। এটা বলে তার বাইক সে নিজেই নিয়ে নেয় আর সোজা ইয়নসুকে নিয়ে তার অফিসের দিকে যেতে থাকে। তো এভাবে প্রথমবারে তো সে লয়ার মেংকে হারিয়ে দিয়েছিল, আর আজকে ছিল ইয়নসুর জন্মদিন। এবার প্রফেসর জাং ইয়নসুকে ফোন দিয়ে বলে আজকে দ্রুতই সে চলে আসবে। এদিকে লয়ার মেং কিন্তু অন্যদিকে পাঠিয়ে দিয়েছিল ইয়নসুকে। সে একটা
হোটেলে তাকে পাঠিয়ে দিয়ে বলেছিল ওই হোটেলটা তার জন্য রেডি করতে, কিন্তু ইয়নসু এসে দেখে হোটেল অলরেডি রেডি করা। আর এটা লয়ার মেং তাকে সারপ্রাইজ দিয়েছিল কারণ আজকে ইয়নসুর বার্থডে, আর সে ইয়নসুর সামনে আজকে সমস্ত কথা বলবে বলে ভাবে। কিছুক্ষণ পরে সে একটা গানও গায়, যেটা খুবই একটা রোমান্টিক সং ছিল। এদিকে ইয়নসুর জন্য কিন্তু অপেক্ষা করছে প্রফেসর জাং, কিন্তু প্রফেসর জাং যে এদিকে অপেক্ষা করছে এটা ভুলে গিয়েছিল ইয়নসু। ইয়নসুকে যখন লয়ার মেং বলে আমি তোমাকে পছন্দ করি, তখন তাকে একদম সামনে রিজেক্ট করে দেয় ইয়নসু আর বলে আমি অলরেডি একজনকে ভালোবাসি, আর তাছাড়া আমি তো বিবাহিত, তাই আমি চাইবো না আমাদের সম্পর্ক খারাপ হোক। আর তাকে ওখানে রিজেক্ট করে দিয়ে সে সোজা চলে আসে। এদিকে বাড়িতে আমরা দেখি যে প্রফেসর জাং ঠিক করতে থাকে কেকটা ঠিক কোন জায়গায় রাখলে ইয়নসুর নজরে পড়বে। অন্যদিকে ইয়নসু যখন ফিরছিল তখন সে ভুলে তার ফোনটা রেখে এসেছিল, তার জন্য লয়ার মেং তাকে আবার ফোন এগিয়ে দিতে আসে। অন্যদিকে ইয়নসু এখনও ফিরছে না বলে তার উদ্দেশ্যে দেখা করতে যখন প্রফেসর জাং আসে তখন সে দেখে লয়ার মেং এবং ইয়নসু দুজনের হাত ধরে আছে। এতে তার খুবই কষ্ট লাগে, তাই সে বাড়িতে চলে আসে। আর ইয়নসু ভাবে যে তার জন্মদিনে তাকে একবারও স্মরণও করলো না প্রফেসর জাং, তারও খারাপ লাগে। কিন্তু পরদিন সে ফ্রিজে দেখতে পায় যে অলরেডি একটা কেক আগেই এনে রেখেছিল প্রফেসর জাং। আর আজকে সে একটা প্ল্যান করে এবং লাইটটা অফ করে দেয়, আর তারপরে ওই কেকটা সাজিয়ে বসে থাকে আর তাকে উইশ করতে বলে। এভাবে তার জন্মদিন পরে সে ভালোভাবে পালন করেছিল এবং সে এটাও জানতে পারে যে তারা তো হাত ধরে দাঁড়িয়ে থাকেনি, বরং সে ফোনটা ফেলে রেখে এসেছিল, আর সেই ফোনটা এগিয়ে দেওয়ার জন্য এসেছিল লয়ার মেং। এখন সমস্ত ভুল ধারণা কিন্তু ভেঙে গিয়েছিল প্রফেসর জাংয়ের। সেও এখন একটু একটু করে পছন্দ করতে শুরু করে দিয়েছে এই ক্যাজুয়াল মেয়েটিকে, বলা যায় তাকে ভালোবাসতে শুরু করেছে। এর পরের দৃশ্যে আমরা দেখি যে অন্য একটা সুন্দর জায়গায় কাজ পেয়ে গিয়েছে ইয়নসু, কারণ সে স্কেচ করতে অনেক পছন্দ করত, তাই সে এই লয়ের চাকরিটা ছেড়ে দেয় আর সে একজন অনেক বড় কার্টুনিস্ট হতে চায়। এখন তো এদের দুজনের রোমান্টিক সম্পর্ক খুব শুরু হয়ে গিয়েছিল আর দুজনের ভিতরে অনেক ভাবও হয়ে গিয়েছিল। কিন্তু তখনই আমরা লিন চুচু নামের একটি মেয়েকে দেখি, যে আবার প্রফেসর জাংয়ের অ্যাব্রড ফ্রেন্ড, এবং সে মনে মনে প্রফেসর জাংকে অনেক পছন্দ করে। তবে ওই মেয়েটি জানতো না যে ইয়নসু আসলে প্রফেসর জাংয়েরই ওয়াইফ। এরপরে একটা প্রজেক্টের কাজের জন্য লিন চুচু এবং প্রফেসর জাং একই জায়গায় ছিল, আর তারা বাড়ি থেকে অনেক দূরে ছিল। তো এদিকে প্রফেসর জাংয়ের দাদু আবার অসুস্থ হয়ে পড়ে, কিন্তু ইয়নসু কোনোভাবেই ফোনে পাচ্ছিল না কারণ প্রফেসর জাংকে, তাই সে তার দুই বন্ধু বান্ধবীকে নিয়ে প্রফেসর জাংয়ের সঙ্গে দেখা করার জন্য সেখানে যেতে থাকে। অন্যদিকে প্রফেসর জাংয়ের সঙ্গে আলাদা করে কথা বলার জন্য লিন চুচু আসে, আর তাকে এবার সত্যি সত্যি বলে দেয় যে অ্যাব্রোডে থাকাকালীন সে তাকে অনেক পছন্দ করত, কিন্তু সে কখনো বলতে পারেনি। তবে প্রফেসর জাং বলে আমার অলরেডি ওয়াইফ আছে এবং তাকে আমি অনেক ভালোবাসি। আর এই কথাগুলো বাইরে থেকে শুনতে পাচ্ছিল ওখানে ইয়নসু, কারণ সে অলরেডি পৌঁছে গিয়েছিল প্রফেসর জাংয়ের সঙ্গে যে দেখা করতে চেয়েছিল তার জন্য। লিন চুচু যখন প্রফেসর জাংয়ের কাছ থেকে প্রত্যাখ্যিত হয় তখন সে তাকে বলে যে যেহেতু তুমি আমাকে প্রত্যাখ্যান করে দিয়েছো, আমি কি শেষবারের জন্য তোমাকে একবার হাক করতে পারি? কিন্তু প্রফেসর জাং তাকে বলে যে আমার অন্য একজন আছে যাকে আমি অলরেডি হাক করতে চাই। আর তখন তারা হাক করছে কিনা এটা দেখার জন্য একটু এদিকে ফিরেছিল ইয়নসু, আর তাতে সে শব্দ করে ফেলে, যার জন্য তারা তিনজনই ধরা পড়ে যায় প্রফেসর জাংয়ের কাছে। প্রফেসর জাং ভাবে সে সব কিছু শুনতে পেয়েছে, তাই ওখানেই ইয়নসুকে ধরে কিস করে। আর এখন লিন চুচু বোঝা যায় যে তার আর কোনো স্কোপ নেই। এদিকে লুওই এবং ইয়নলান তারা কাজের সূত্রে একসঙ্গেই থাকতো, আর একসঙ্গে থাকতে থাকতে তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় এবং ভালোবাসাও বলা যায়। এদিকে কিন্তু অনেক বড় কার্টুনিস্টও হয়ে যাচ্ছিল আস্তে আস্তে ইয়নসু, এবং সে বিদেশ যাওয়ার অফারও পেয়েছিল একজন বড় কার্টুনিস্টকে অ্যাসিস্ট করার জন্য, কিন্তু তবুও তার তো এখনও গ্র্যাজুয়েশন শেষ হয়নি, প্রায় 1 বছর হতে চললো। আর আজকে অবশেষে সে আবার তার গ্র্যাজুয়েশনের জন্য সমস্ত কাগজপত্র সাবমিট করে। আর এবার তো তার সাথে সর্বক্ষণ প্রফেসর জাং ছিল। প্রফেসর জাং তাকে বলে আমাদের বিয়ের যে চুক্তি সেটা তো প্রায় শেষ হতেই এসেছে, তুমি কি ওটাকে আবার রিনিউ করতে চাও? তখন হেসে ইয়নসু বলে হ্যাঁ, আমি যতবারই এটার পুরাতন হয়ে যাবে ততবারই রিনিউ করতে চাই, আর আমি আপনাকে অনেক ভালোবাসি। আর প্রফেসর জাংও তাকে প্রমিস করে, আর তারপরে তাকে একে অপরকে কিস করে। অর্থাৎ আমরা দেখি যে চুক্তি শেষ হয়ে গেলেও কি হবে, এখন তারা একসঙ্গেই থাকতে চায়। আর এবার যেটা হওয়ার সেটাই হয়, তারা অনেক ক্লোজ হয়ে যায়, যেটা এতদিনেও সম্ভব হয়নি।
এভাবে 1 বছরের ভিতরে তাদের এই কন্ট্রাকচুয়াল ম্যারেজ ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল। একই সাথে গ্রাজুয়েশনও কমপ্লিট হয়ে গিয়েছিল ইয়নসুর। আর এখন আমরা ইয়নসুর দাদু অর্থাৎ প্রফেসর জাংয়ের দাদুকে দেখি, যে অনেক অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছিল। আর তাকে এখন চিকিৎসার জন্য অ্যাব্রোডে যেতে হবে। তো তাকে অনেকভাবে বোঝাতে চায় মিস্টার জাং, কিন্তু কোনোভাবেই তার দাদু অ্যাব্রোডে যেতে চায় না। অন্যদিকে তার প্রিয় কার্টুনিস্টকে অ্যাসিস্ট করার জন্য বিদেশে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে চলে এসেছিল ইয়নসু। তবে তার খুবই খারাপ লাগছিল। বিমানে ওঠার আগে সে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে সে নিজের ব্যাগ খুলে দেখতে পায় প্রফেসর জাং সেখানে অনেকগুলো সিরকুট লিখে রেখেছে। প্রফেসর জাং বলে, আমি তোমার সঙ্গে যেতে পারছি না, তবে আমি জায়গাটা খুব ভালোভাবে চিনি এবং কোথায় চাইনিজ রেস্টুরেন্ট আছে, কোথায় বুক স্টোর আছে, কোথায় কিভাবে কি করলে সব সুবিধা হয়ে যাবে ইয়নসুর, তার সমস্ত ডিটেলস লিখে রেখেছিল প্রফেসর জাং। আর এটাও বলে, তুমি চলে গেলে আমি তোমাকে অনেক মিস করব। কিন্তু তারপরেও এই সমস্ত কষ্ট সে চেপে রেখেছিল শুধুমাত্র ইয়নসুর ভবিষ্যতের কথা ভেবে। এরপরে দেখি যে ইয়নসুর সিদ্ধান্ত নেয় সে আর অ্যাব্রোডে যাবে না। তাই সে সোজা প্রফেসর জাংকে খুঁজতে খুঁজতে চলে এসেছিল একটা মুভি থিয়েটারে। প্রফেসর জাং তো নিজের চোখে বিশ্বাসই করতে পারে না। তখন তার দিকে তাকে ইয়নসু বলে, আমি চলে গেলে আপনি কি ভালো থাকতেন না তো, তার জন্যই আমি গেলাম না। পরে আমরা কখনো আবার চেষ্টা করব দুজন একসঙ্গে মিলে। এদিকে ইয়োলানকে দেখি যে অলরেডি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এবং এতে সে তো অনেক শঙ্কিত ছিল। আর তার বাচ্চার বাবা লু ওই, তো লু ওই যেহেতু একজন অ্যাক্টর, সে সমস্ত মিডিয়ার সামনে এখন প্রপোজ করে দেয় ইয়োনলানকে। ইয়োনলান আর কি বলবে, সে একদম গলে যায় এবং তাকে পার্মানেন্টলি অ্যাকসেপ্ট করে নেয়। আর এখন তারা দুই বোন তাদের দুই বন্ধুর সঙ্গে একসঙ্গে বিবাহিত জীবনে আবদ্ধ হবে বলে ঠিক করে। এদিকে আমরা আবার প্রফেসর জাংয়ের দাদুকে দেখি, যিনি অনেকটা সুস্থ হয়েছিলেন এবং তিনি তার নাতি এবং নাতবউকে বলে যে আমি কিন্তু আগেই জানতাম যে তোমরা চুক্তিতে বিয়ে করেছো, তবে এখন তো তোমরা একে অপরকে ভালোবাসো, তাই না? তো তোমাদের ভালোবাসা কোথা থেকে শুরু হলো? তো দেখা যায় তারা সমস্ত সময়টা কল্পনা করে, সেই শুরু থেকে আজ পর্যন্ত তাদের সঙ্গে যা কিছু হয়েছে সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো তারা কল্পনা করতে শুরু করে। আর আজকে তারা এখানে দাঁড়িয়ে আছে। তার দাদু তো ঠিক কাজই করেছিল, তিনি খুবই খুশি হন। এখন প্রফেসর জাংকে উদ্দেশ্য করে ইয়নসু বলে, আপনি আমার সঙ্গে কি একটা পারফেক্ট লাইফ পেয়েছেন? মিস্টার পারফেক্ট বলে, মিস ক্যাজুয়াল ছাড়া আমার জীবন কখনো পারফেক্ট হতোই না। আর এখানেই শেষ হয়ে যায় সুন্দর মিষ্টি এই ড্রামাটি। তো ড্রামার শেষে সবারই হ্যাপি এন্ডিং হয়েছিল। ড্রামাটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, নিজেদের মতামত শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।